মানুষের নাগরিক অধিকার, আমাদের এই যে জন্মগত শক্তির অধিকার, আমাদেরকে রাষ্ট্র, আমাদেরকে যেহেতু আমরা এই রাষ্ট্রের নাগরিক, আমরা জন্মসূত্রে বাংলাদেশি, আমাদের নিরাপদ আশ্রয়, আমাদের বাসস্থান, আমাদের লজ্জা নিবারণের কাপড়, আমাদের স্বাস্থ্যসেবা, আমাদের ডাল ভাতের ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা কেন এই অধিকার থেকে বঞ্চিত হব? আমাদের সন্তান তুল্য 20-25 বছরের যুবক ভাইয়েরা পুলিশের নাম লিখেছে, তারা আমাদের সাথে যে আচরণ করেছে এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক। এবং এই লজ্জা শুধু আমাদের না, এই লজ্জা পুরো গোটা জাতির লজ্জা। আমরা আবার বলি, এই সমস্ত পুলিশদেরকে এখান থেকে সরাতে হবে। আমরা রণের শিক্ষকরা অত্যন্ত শান্তিকামী, আমরা তো শ্রমিক ইউনিয়ন না, আমরা ছাত্র নেতা না, আমরা শিক্ষক নেতা, আমরা শিক্ষক। আমাদের ধৈর্যের একটা সীমা আছে। আমরা দীর্ঘদিন অনাহারে অর্ধাহারে আমরা সমাজের কাছে, পরিবারের কাছে, রাষ্ট্রের কাছে আমরা লাঞ্ছিত, অবহেলিত। আর আমরা আমাদের সন্তান তুল্য পুলিশ প্রশাসনে তারা যদি আমাদের গায়ে হাত দেয়, আমাদেরকে বিশ্রী ভাষায় গালাগাল করে, এটা খুবই দুঃখজনক, এটা মেনে নেওয়া যায় না। পাশাপাশি বলতে চাই, আমাদের যে বাজেট দিয়েছে বর্তমান তারেক রহমানের সরকার, সে বাজেট অত্যন্ত সময়োপযোগী। অধিকাংশ যারা বাজেট পর্যালোচনা করেছে, বাজেটটা ভালো বাজেট হয়েছে। কিন্তু শিক্ষা খাতেও বাজেট বাড়িয়েছে। আগে ছিল 1.69%, 1.69% ছিল জিডিপি, এবার 2% করেছে, জানেন না? শুধুমাত্র জেনারেলে 10,000 কোটি টাকা বৃদ্ধি করেছে, 10টা প্রকল্প দিয়েছে। আমরা বলি সব প্রকল্পের আগের অগ্রাধিকার প্রকল্প কোনটা? নন-এমপিও শিক্ষকদের বেতনের ব্যবস্থা করা, এমপিওভুক্ত যত। এবং পরবর্তীতে সমস্ত প্রকল্পগুলো যাচাই বাছাই করতে হবে, কারণ ওই ফাঁসিবাদের আমলারা কিন্তু এখনো রয়ে গেছে। ওই আমলারা চায় না সরকার কোনো অবস্থাতেই সফল হোক। লুটপাট, ওই বালিশ কাণ্ড শুনেছেন আগে, বালিশ কাণ্ড, একটা বালিশের দাম 10,000 টাকা, লাগে 30,000 টাকা। একটা বালিশ নিচতলা থেকে 10 টাকা বলতে লাগে 10,000 টাকা, একটা বালিশের দাম পরে 30,000 টাকা। একটা পর্দার দাম পরে এলো, একটা রুমের পর্দার দাম পরে মাত্র দাদা 35 লক্ষ। ফরিদপুরে ঘটনা ঘটছে, 35 লক্ষ টাকা লাগে একটা কি বলে সার্জিক্যাল রোগের, একটা রোগের পর্দা করার জন্য 35 লক্ষ টাকা বাজেট। একটা গাছ লাগাতে লাগে 10 লক্ষ টাকা। আর চট্টগ্রাম মেডিকেল কলেজের খবর তো জানেন আপনারা, অনেক ঘটনা ঘটেছে। আমরা চাই যে শিক্ষকরা অবশ্যই ট্রেনিং করবে, সেই ট্রেনিংয়ের তার কাজগুলো শিক্ষকরা পায় এবং ট্রেনিং পায়। এইটা যেন শুধুমাত্র খাতা কলমে না হয়। এই ট্রেনিংয়ের টাকা 80% টাকা হলো ওই আপনারা লুটপাট করে খেয়ে ভাগ বাটোয়ারা করে, এ থেকে সাবধান থাকতে হবে। এবং ভবন দরকার আমাদের ঠিকই, ভবনে থাকবো, পেটে খাবার নাই, লাভ আছে কোনো? ওই ভবন দরকার নাই, দরকারে ভবন অর্ধেক করেন, দরকারে ভবন অর্ধেক করেন। ওই টাকা থেকে আমাদের এনপিও মুক্ত শিক্ষকদের ইয়ে করে, কর্মসংস্থানের ব্যবস্থা করে, আমাদের এনপিওর ব্যবস্থা করেন, বেতনের ব্যবস্থা করেন। মাত্র 5-6 হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই 5-6 হাজার প্রতিষ্ঠান আমরা বলেছি, আগেও বলেছি, এখনো বলি, স্বীকৃতিপ্রাপ্ত এবং অধিভুক্ত এবং সচল যে প্রতিষ্ঠানের শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে পাঠদান করে, নিয়মিত বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে, সেই পরীক্ষাগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা অবশ্যই সচল মনে করি। প্রত্যেকটা সচল স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও করতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। বৃহস্পতিবারে আমি প্রায় 5-6 ঘন্টা কথাই বলি নাই, ফোন সাইলেন্ট করে রাখছিলাম। ডাক্তার বলছে 1 সপ্তাহ আপনি পুরো অধিক রেস্ট নেওয়ার জন্য। তো কথা বেশি বললে আমার গলা দিয়ে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অনেক সমস্যা হয়। শুধু একটা কথা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বলবো, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। ওই বৃহস্পতিবারে আপনারা না থাকলে আমরা হয়তো শিক্ষকরা আরো বেশি গ্রেপ্তার হতাম। আমাকে তো সাংবাদিক বন্ধুরা এবং শিক্ষক বন্ধুরাই আমাকে সরাইছে, এবং আমাদের নবীরুল মনিবুল আজাদ এবং ইয়াকে বাকিবুল্লাহ সাহেবকে প্রায় 1.5-2 ঘন্টা আটকে রাখছিল। তাদের সাথে খুবই ন্যাক্কারজনক ভাষায় কথা বলেছে পুলিশ। আমি বলবো মাননীয় পুলিশ সুপার সাহেব, রমনা জোন, আপনি তো অনেক সুশিক্ষিত মানুষ, আপনার কোন কোন পুলিশ কর্মকর্তা কোন ভাষায় কথা বলেছে একটু দেখেন, তদন্ত করেন। আপনিও তো কোনো না কোনো শিক্ষকের ছাত্র ছিলেন, ওই শিক্ষকটা আমি হতে পারি, আমার কোনো বন্ধুই হতে পারে। শিক্ষক জাতির কোনো ভিন্নতা নেই, সমস্ত শিক্ষকরা গুরুজন। এই গুরুজনদেরকে শ্রদ্ধা না করতে পারেন, সম্মান না দিতে পারেন, অসম্মান করার অধিকার আপনাকে কে দিয়েছে? আর যদি আবার কোনো
শিক্ষকদের প্রতি অন্যায় আচরণ করা হয়, অসচেতনমূলক ব্যবহার করা হয়, আমরা হয়তো আগামীকালকে বসবো, আজকে বসবো, এই প্রোগ্রাম শেষে আমরা বসবো, আমরা সাধারণ শিক্ষকদের মতামত দেবো, সমন্বয়কদের মতামত দেবো, কালকে কর্মসূচি দিব। কালকে কর্মসূচি ঘোষণা দিয়ে কর্মসূচি ঘোষণা দিলে যদি লোকজন বেশি না হয় এবং সার্বজনীনতা না পায়, তাহলে কিন্তু আসলেও আমাদের যে মূল উদ্দেশ্য হাস্যকর হয়ে যাবে। এবং আমি বারবার বলি, রিজিকের ফয়সালা আসমান থেকে আসে। আর একটা কথা, রিজিকের সন্ধানে তুমি না গেলে আমাদের ৬,০০০ প্রতিষ্ঠানে শিক্ষক আছে মিনিমাম ৬০-৭০,০০০ ৮০,০০০। সেখানে শিক্ষক সংখ্যা ১-২০০ হইলে আমার কাছে দলদা লাগে। শাশুড়ি বলে যে মেয়েকে কি বলবো, জামাই তো আমারই পছন্দ হয় না, আছে না? তারপর বলি, মেঘ দেখে কেউ করিস তারে ভয়, আড়ালে তারে সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে। ঠিক না? পারিব না কথাটি বলিল না আর, একবার না পারিলে দেখো শতবার, ১০ জন পরে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কিনা পারো যতন করো একবার, একবার না পারিলে দেখো শতবার। আমাদের প্রায় শতবার হয়ে গেছে নাকি? আজকে ৯৪-৯৫ দিন মনেও থাকে না এখন সব কথাগুলো, বলছেন। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ। আশা করি আগামীকাল সকাল 10টায় দেখা হবে। এবং আমি বাকি বিল্লা বা সমন্বয়কদেরকে বলবো, যারা আমাদের অনেক শিক্ষকরা এসেছে গত সপ্তাহ এবং এই যে আজকে থেকে শুরু হলো, প্রত্যেকের হাজিরা খাতা নাম দেবেন। আমাদের এগুলো জানা দরকার। যদি সার্বজনীন এমপি হয় আলহামদুলিল্লাহ, আমরা সবাই চাই। কিন্তু কোনো কারণে আমাদের প্রথম দায়িত্ব, আমাদের ডাকে যারা এসেছে, শেষ ভালো তার, সব ভালো তার, শুরুতে আসলেও মাঝখানে আর কোনো খোঁজখবর নাই। একদিন এসে হাজিরা লেগে গেল। আমাদের এই জাতিকে উদ্ধার করার দায়িত্ব সব আমাদের না। ঘরে উঠছে এগুলো বলাও ঠিক না। আমরা চাই সকলের এমপি হোক, কিন্তু আমরা এত কষ্ট করবো আর পকা ধকা খাবো, এটা আমার কাছে ভালো লাগে না। আগামীকাল থেকে সকাল ৯টা থেকে হাজিরা খাতায় খাই নেবেন। প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা, ডিগ্রি আলাদা, অনার্স মাস্টার্স অথবা কারিগরি মাদ্রাসা যেগুলো আছে, সব ভিন্ন ভিন্ন খাতা। যদি কোনো সমস্যা আমার কাছে যোগাযোগ করবেন। এবং সাংবাদিকদের বন্ধুদের বলবো, আমরা যে একটা চা নাও খাইতে পারি, আপনাদের সাথে কথা বলার সুযোগ না পাই, আপনারা ভাই হিসেবে, বন্ধু হিসেবে একজন অমুক্ত, অসহায়, অমুক্ত শিক্ষকদের পাশে দাঁড়ান। আল্লাহ আপনাদের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।